ভৌতবিজ্ঞান দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে আমরা এখন আলোচনা করব বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। বাস্তব গ্যাসগুলি কি হয়, তাদের যে আচরণ তা আদর্শ আচরণ থেকে আলাদা হয় বা আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটে। তার কারণ কি, সেই কারণগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস প্রথম বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ উল্লেখ করেন। তিনি দুটি কারণ উল্লেখ করেন। একটি কারণ হলো সসীম আয়তনজনিত ত্রুটি, আরেকটি কারণ হলো আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। এই দুটি ত্রুটির কারণেই বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের মতে। এবার আমরা এই যে দুটি ত্রুটি রয়েছে প্রত্যেকটিকে নিয়ে আলাদা আলাদাভাবে স্বচ্ছ ধারণা তৈরি করব। কি এই ত্রুটিগুলো? প্রথমে আমরা সসীম আয়তনজনিত ত্রুটি কি সেটা বোঝার চেষ্টা করি। এই ত্রুটি বোঝার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের কার্যকরী আয়তন। গ্যাসীয় পদার্থের কার্যকরী আয়তন বলতে বোঝায় গ্যাসের অণুগুলি স্বাধীনভাবে বা অবাধ বিচরণের জন্য যতটুকুন আয়তন পায়। স্বাধীন বা অবাধ বিচরণের জন্য যে আয়তন গ্যাসের অণুগুলির, সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের কার্যকরী আয়তন। এবার চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এগুলির ক্ষেত্রে যে গ্যাসগুলি নেওয়া হয়েছিল বা গ্যাসগুলিকে ধরা হয়েছিল আদর্শ গ্যাস, এবং তাদের ক্ষেত্রে কার্যকরী আয়তন বলতে পাত্রের যে আয়তন, অর্থাৎ যে পাত্রের মধ্যে গ্যাসটা নেওয়া হচ্ছিল সেই পাত্রের সম্পূর্ণ আয়তনকেই কার্যকরী আয়তন হিসেবে ধরা হচ্ছিল। অর্থাৎ গ্যাসের অণুগুলির অবাধ বিচরণের জন্য আয়তন হচ্ছে ওই পাত্রের সম্পূর্ণ আয়তন। কিন্তু বাস্তবে কি সেটা হয়? বাস্তবে তো যদি আমরা ভাবি তাহলে এটা স্পষ্টই বুঝতে পারি যে গ্যাসের অণুগুলি যতই ছোট হোক না কেন তাদের তো একটা নির্দিষ্ট আয়তন থাকবেই, ঠিক কি না? এবার অনেকগুলি অণু মিলে একটা নির্দিষ্ট আয়তন হবে। এবার পাত্রের মধ্যে যখন ওই গ্যাসগুলি থাকবে তাহলে ওই অণুগুলির অবাধ বিচরণের জন্য পাত্রের মধ্যে কতটুকুন আয়তন ফাঁকা থাকবে? ওদের নিজস্ব আয়তন যেইটুকুন লাগবে সেইটুকুন বাদ দিয়ে বাকি যে আয়তনটা থাকবে সেই আয়তনের মধ্যে গ্যাসের অণুগুলি অবাধে বা ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে পারবে, ছোটাছুটি করতে পারবে। ঠিক আছে, এই যে আমরা একটা পাত্র নিয়ে নিলাম, এই পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলি আছে, এইভাবে আছে। এবার গ্যাসের অণুগুলিকে যদি একত্রিত করা যায় তাহলে ধরলাম এইটুকুন আয়তন ওরা দখল করে আছে পাত্রের মধ্যে। তাহলে বাকি যে ফাঁকা স্পেসটা রয়েছে, এই স্পেসটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে গ্যাসের অণুগুলি কিন্তু ছোটাছুটি করবে, অর্থাৎ এইটুকুন হচ্ছে কার্যকরী আয়তন। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গোটা পাত্রের আয়তনটাকেই কার্যকরী আয়তন ধরা হচ্ছিল, কিন্তু বাস্তবে কিন্তু কার্যকরী আয়তন কিন্তু কিছুটা কম। ঠিক, তাহলে আমরা যদি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কোনো পরীক্ষালব্ধ ফলাফল পাই তা কিন্তু আদর্শ গ্যাস সমীকরণের সাথে মিলবে না। কারণ আদর্শ গ্যাস সমীকরণের মধ্যে যে আয়তনটা ধরা হচ্ছে সেটা হচ্ছে সমগ্র পাত্রের আয়তনটাকে ধরা হচ্ছে। বোঝা গেল? এই হলো গ্যাসের আয়তনজনিত ত্রুটি, যার কারণে কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুত হচ্ছে। এইবারে আমরা দ্বিতীয় ত্রুটি নিয়ে আলোচনা করব। কি সেই দ্বিতীয় ত্রুটি? দ্বিতীয় ত্রুটিতে বলছে যে আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। এবার আদর্শ গ্যাস সমীকরণ এর ক্ষেত্রে গ্যাসগুলি ছিল আদর্শ, অর্থাৎ সেই গ্যাসগুলির অণুগুলোর মধ্যে কোনোরূপ আকর্ষণ বল বা বিকর্ষণ বল ছিল না। অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনোরূপ আন্তরাণবিক আকর্ষণ বল ছিল না।
কিন্তু বাস্তবে যে গ্যাসগুলি রয়েছে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বল উপস্থিত, অর্থাৎ ওই গ্যাসের অণুগুলি পরস্পরকে একটা বলে নিজেদেরকে আকর্ষণ করে। এবার গ্যাসগুলির মধ্যে যদি আকর্ষণ না থাকে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে যে গ্যাসের কথা বলা হচ্ছে সেই গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ছিল না, তাই তারা যখন পাত্রের দেয়ালে ধাক্কা দিচ্ছিল সেটার সঙ্গে বাস্তবে যে গ্যাসগুলো রয়েছে তারা যে পাত্রের দেওয়ালে ধাক্কা দিবে তার মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে। কেমন? বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকায় তারা পাত্রের দেওয়ালে কিন্তু অতটা জোরে ধাক্কা দিতে পারবে না যদি তাদের মধ্যে আকর্ষণ বল না থাকতো। যেমন আদর্শ গ্যাসের মধ্যে কোনোরূপ আকর্ষণ বল নেই, তাই কিন্তু তারা পাত্রের দেওয়ালে অনেকটা জোরে ধাক্কা দেয়। বাস্তব গ্যাসগুলি কিন্তু আকর্ষণ বল থাকার জন্য নিজেদের মধ্যে অতটা ধাক্কা দিতে পারে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বাস্তব গ্যাসগুলির ক্ষেত্রে কিন্তু চাপটা তুলনামূলক কম হচ্ছে, আদর্শ গ্যাসগুলো কিন্তু পাত্রের দেওয়ালে বেশি পরিমাণ চাপ দিচ্ছিল। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা যদি পরীক্ষালব্ধ ফলের ভিত্তিতে কোনো গণনা করি, পরীক্ষালব্ধ ফল বাস্তব গ্যাসগুলির ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফল যেটা হবে আর আদর্শ গ্যাসের সমীকরণ প্রয়োগ করে যে ফলটা পাবো সেই ফলের মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখা যাবে। তাহলে আন্তর আণবিক আকর্ষণজনিত ত্রুটির কারণেও কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুত হচ্ছে। তাহলে আমরা কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা স্পষ্ট ধারণা হয়ে গেল বা একদম ক্লিয়ার হয়ে গেল যে বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় বা তার কারণ কি, সেই কারণগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে, আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।